কোন দিকে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক? একদিকে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা, অন্যদিকে বাংলাদেশি পর্যটক না থাকায় অনেকটা বেকায়দায় ভারতের পর্যটন শিল্প, বাণিজ্য, এমনকি হাসপাতালগুলো। এমন অবস্থায় কোন দিকে যাবে দুই দেশের সম্পর্ক? সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ নিয়ে কথা বলেছেন। তার কথায় অনেকটা স্পষ্ট কোন পথে হাঁটতে চায় দিল্লি। নরেন্দ্র মোদীর সরকারে ১০০ দিন পূর্ণ হওয়া উপলক্ষে জয়শঙ্কর ১৭ সেপ্টেম্বর এনডিটিভিতে একটি সাক্ষাৎকার দেন। সেখানে বাংলাদেশ বিষয়ে খোলাখুলি কথা বলেন তিনি। জয়শঙ্কর জানান, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়, তা নিয়ে মন্তব্য করা সমীচীন নয়। তবে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে আগ্রহী দিল্লি। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় তারা, এবং তারা সবসময় বিদ্যমান সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য থেকে অনেকটা স্পষ্ট যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী দেশটি। এমনিতেই পাকিস্তান বা চীনের মতো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না ভারতের। এমন অবস্থায় বাংলাদেশের সাথে সম্পর্ক দেশটির পররাষ্ট্র নীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলা বাহুল্য। জয়শঙ্কর ওই সাক্ষাৎকারে আরও উল্লেখ করেন যে প্রতিবেশীরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকে। বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিতে আগ্রহী দেশটি। অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাদেশি পর্যটক ও পর্যটন কেন্দ্রিক বাণিজ্যিক দুরবস্থা নিয়ে ভারতীয় সরকারের কপালেও পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। ভারতীয় গণমাধ্যমগুলোর পরিসংখ্যান অনুযায়ী ভারতের পর্যটন ক্ষেত্রে প্রায় 23% আসে বাংলাদেশি পর্যটকদের হাত ধরে। চিকিৎসা করা বাদেও ঘোরাফেরা, দুর্গাপূজা বা বিয়ের কেনাকাটা ইত্যাদি কারণে কয়েক লাখ পর্যটক প্রতি বছর ভারতে ভ্রমণ করেন। তবে এবার পূজার মাত্র 1 মাস বাকি থাকলেও এখনও জমে ওঠেনি কলকাতার বিপণী বিতানগুলো। বাংলাদেশি এক গণমাধ্যমের তথ্য অনুযায়ী কলকাতার নিউ মার্কেট এলাকায় বিক্রি কমেছে অন্তত 60%। এমন অবস্থায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা ভারতের পররাষ্ট্রনীতি, অর্থনীতি ও রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান তার একটি ইউটিউব পডকাস্টে বলেন, ভারত হয়তো এখন অনুধাবন করতে পারছে যে বাংলাদেশের কোনো একক শাসক নয়, বরং যে সরকার আসবে তার সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই ভারতের পররাষ্ট্রনীতির জন্য সহায়ক হবে। তবে এত কিছুর পরও একটা বড় প্রশ্ন এখনও থেকে যায়, কোন আইনে এখনও শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছে? ইতোমধ্যেই তার নামে বিভিন্ন অপরাধে শতাধিক মামলা দায়ের করা হয়ে গেছে। এমন অবস্থায় কি দুই দেশের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষার খাতিরে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে ভারত? ইমরান মাহমুদ, বাংলা ভিশন। কে হচ্ছেন শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট? কার হাত ধরে দেশটির আগামী 5 বছরের ভবিষ্যৎ নির্ধারিত হবে? এই প্রশ্ন এখন কোটি লঙ্কানদের মুখে মুখে। এবারের প্রেসিডেন্ট নির্বাচন লঙ্কানদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কেননা 2 বছর আগে দেশটি দেখেছে অর্থনৈতিক দুর্দশার সবচেয়ে খারাপ পরিণতি। ঋণে জর্জরিত শ্রীলঙ্কানরা তেল থেকে প্রতিটি পণ্যে দেখে সর্বোচ্চ দাম। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট প্রার্থী 39 জন। তবে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা ঘোষণার পর একজন প্রার্থীর মৃত্যু হয়। নির্বাচনে ভোটার সংখ্যা 1,70,00,000-এর বেশি। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এগিয়ে থাকলেও শক্ত অবস্থানে আছেন বিরোধী দল সঙ্গী জন বালাওয়েগার নেতা সাজিদ প্রেমাদাসাও। নির্বাচনের সাধারণ জনগণের প্রত্যাশা অনেক বেশি। তারা এমন কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান যার হাত ধরে দুর্নীতি দূর হবে, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ থাকবে এবং সর্বোপরি অর্থনৈতিক চাকা সচল হবে। যেই আসবেন আমি মনে করি তার সাধারণ মানুষ নিয়ে ভাবতে হবে। এখানে সবাই আশায় বুক বেঁধেছে। মানুষ চায় তার ভালো কাজের সুযোগ হোক। নতুন প্রেসিডেন্ট কর্মক্ষেত্র থেকে প্রতিটি বিষয়ে নজর দেবেন। সবাই শ্রীলঙ্কা নিয়ে অনেক আশাবাদী। আমাদের একজন সৎ সরকার প্রয়োজন, যার ওপর জনগণের আস্থা থাকবে। দুর্নীতিমুক্ত শ্রীলঙ্কা গড়তে একজন ভালো মানুষ ক্ষমতায় আসা উচিত। আশা করি তিনি অর্থনীতি এবং সামরিক সেক্টরগুলো রাজনীতির প্রভাবের বাইরে রেখে পরিচালনা করবেন। 2022 সালে নজিরবিহীন এক অর্থনৈতিক সংকটে
শ্রীলঙ্কায় তীব্র বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের এক পর্যায়ে প্রেসিডেন্ট ভবনসহ দেশটির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দখল নেয় সাধারণ মানুষ। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গেল 2 বছরে রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে শ্রীলঙ্কা অর্থনৈতিক মন্দা অনেকটাই কাটিয়ে উঠেছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কথা ছিল দেখা হবে, দেখা হলো না। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়টি ঠিক যেন এই গানের মতোই। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দেখা হচ্ছে না ডক্টর ইউনূস ও মোদীর, এমন সংবাদ প্রকাশ করেই হয়তো এখন তৃপ্তির ঢেকুর তুলছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। কিন্তু তাতে কি বা আসে যায়? নিজের কূটনৈতিক সক্ষমতার প্রমাণ ঠিকই দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের ফাঁকে এবার দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৩ দশকে বাংলাদেশের হয়ে যে কাজটি কেউ করতে পারেননি, সেটি এবার করে দেখাচ্ছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের সাথে জো বাইডেনের এই সাক্ষাৎ শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসেও বিরল একটি ঘটনা। জাতিসংঘের অধিবেশনের সময় সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট 1 থেকে 1.5 দিনের জন্য নিউ ইয়র্কে যান। যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী আয়োজক দেশ হিসাবে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন প্রেসিডেন্ট। সেই সুযোগে বিশ্ব নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সুযোগ পান। এর বাইরে কোনো দ্বিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা থাকে না। বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা ও কথা হয়েছে, কিন্তু এমন বৈঠকের সুযোগ হয়ে ওঠেনি। ফলে ডক্টর ইউনূসের সাথে জো বাইডেনের এই বৈঠক রীতিমতো অবাক করার মতোই একটি বিষয়। গত ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাত্রা হতে যাচ্ছে ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনূসের। এর পাশাপাশি মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ নেদারল্যান্ডস, নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে। এছাড়া ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক হবে বিশ্বব্যাংক ও IMF-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ১৫ সেপ্টেম্বর ঢাকা সফর করে গেছে। ২ সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পর দুই দেশের কূটনীতিকদের এসব ঘটনা প্রবাহ শক্তিশালী তৎপরতারই ইঙ্গিত দিচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন। ৫ দিন ব্যাপী এবারের অধিবেশনে আলোচনার কেন্দ্রে থাকবে গাজা যুদ্ধ ও ফিলিস্তিন সংকট। এই ইস্যুকে ইতিবাচক দিকে নিতে চীন অন্যতম প্রধান ভূমিকা রাখবে বলে আশা করছে আরব দেশগুলো। এর আগে জুলাইয়ের শেষ দিকে চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে ঐতিহাসিক একটি চুক্তিতে পৌঁছায় হামাস, ফাতাহ সহ ফিলিস্তিনের ১৪টি রাজনৈতিক গোষ্ঠী। চুক্তি অনুসারে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভাজন দূর করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার অঙ্গীকার করে তারা। যুদ্ধ পরবর্তী গাজার শাসনভার একটি সমন্বিত জাতীয় সরকারের কাছে হস্তান্তরের ব্যাপারেও একমত হয় গোষ্ঠীগুলো। গুরুত্বপূর্ণ ওই চুক্তিকে সাধুবাদ জানায় আরব দেশগুলো। তারা বলে এর ফলে হামাস ও ফাতার মধ্যে ১৭ বছরের বিভাজন দূর হবে এবং শান্তি ও সুরক্ষার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে মধ্যপ্রাচ্য। চুক্তিটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন জেরুজালেম ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক আয়মান রিজিব।
ওই চুক্তিতে পৌঁছাতে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে বেইজিং। কৌশলগতভাবেই ফিলিস্তিনিদের সমর্থন করে চীন। তারা ফিলিস্তিনের বিবদমান গোষ্ঠীগুলো এক হওয়ার ক্ষেত্রে যে অচল অবস্থা ছিল তা দূর করতে সক্ষম হয়েছে। ওই চুক্তির ধারাবাহিকতায় একটি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার ক্ষেত্রেও চীন অগ্রগামী ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ মধ্যপ্রাচ্যের কূটনীতিক ও বিশ্লেষকদের। বেইজিং সবসময়ই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিতে জাতিসংঘ সনদ ও 1967 সালের সীমান্ত অনুসারে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে। জাতিসংঘের এবারের অধিবেশনেও বেইজিংকে এই ইস্যুতে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন মিশর ভিত্তিক সংবাদ মাধ্যম আল আহরামের জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাব আল তাহের। ফিলিস্তিন সংকট মোকাবেলার প্রশ্নে এবারের অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। ফলে চীনের মধ্যস্থতায় ফিলিস্তিনকে ঐক্যবদ্ধ করার বিষয়টি সামনে এনে আন্তর্জাতিক সমর্থন আরও জোরালো করতে হবে। ঐক্যবদ্ধ ফিলিস্তিনের মধ্য দিয়ে জন্ম নেবে একক ও স্বাধীন ফিলিস্তিন। বরাবরই অধিকার ও দাবি আদায়ে ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আসছে চীন। আগামীতেও তারা একই নীতি অনুসরণ করবে বলে জানিয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। আমি মাহমুদুর রহমান নয়ন। আমার জন্ম অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। আমি ছোটবেলায় 10 বছর বাংলাদেশে ভোলার উপজেলা লালমোহনে ছিলাম। ব্রিটেনের পর এবার ইউরোপের দেশ অস্ট্রিয়ার পার্লামেন্ট সদস্য হতে মাঠে নেমেছেন এক বাংলাদেশি তরুণ। নির্বাচিত হলে তিনিই হবেন অস্ট্রিয়ার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি সদস্য। যদিও ব্রিটেনের পার্লামেন্টে বাংলাদেশির সংখ্যা 4। মাহমুদুর রহমান নয়ন বাংলাদেশি বংশোদ্ভূত এই রাজনীতিবিদ বর্তমান ক্ষমতাসীন দল অস্ট্রেলিয়ান পিপলস পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। আসছে 29 সেপ্টেম্বর অস্ট্রিয়ায় হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন। বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন ভোলা জেলার বীর মুক্তিযোদ্ধা ও অস্ট্রিয়া থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল ইউরো বাংলা টাইমস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুবুর রহমানের ছেলে। আপনারা বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা সবাই আমার ছেলেকে সহযোগিতা করবেন, সমর্থন করবেন। ও যদি ভোটে নির্বাচিত হয় তাহলে অস্ট্রিয়ান পার্লামেন্টে এই প্রথম মাহমুদুর রহমান নয়ন বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের সন্তান হিসাবে অস্ট্রিয়ান পার্লামেন্টে জয়েন করবেন। পার্লামেন্ট সদস্য নির্বাচিত হলে নয়ন বাংলাদেশের সাথে অস্ট্রিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সে দেশে থাকা প্রবাসীদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন 2024 সাল চলছে আমাদের নেক্সট পার্লামেন্ট ইলেকশন। এই পার্লামেন্ট ইলেকশনেও আমি পুরো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার থেকে নমিনেশন পেয়েছি এবং আশা করি আমাদের বাংলাদেশি কমিউনিটি এবং কমিউনিটির বাহিরের যারা আছে সবার সাপোর্ট যদি পাই তাহলে ইনশাল্লাহ পার্লামেন্টে আসতে পারবো, সেই আশাবাদী। আর সবার কাছে অবশ্যই দোয়া প্রার্থী। আমি যদি এমপি হতে পারি তাহলে এটা শুধুমাত্র আমার নিজের পার্সোনাল কাজ না, আমার এটা পলিটিক্যাল শুধু কাজ না, এটা অবশ্যই আমাদের কমিউনিটির জন্য অনেক বড় একটা বিষয়। মূলধারার রাজনীতিতে শুধুমাত্র অস্ট্রিয়ার কাজের জন্য না, অস্ট্রিয়ার বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশের জন্য যেন কাজ করতে পারি সেটাই আশাবাদী সবাই। আমার মাহমুদুর রহমান অস্ট্রিয়ায় ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। হায়ার টেকনিক্যাল কলেজে পড়ার সময়টাতেই 2012 ও 2013-তে অস্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়নের স্পিকার নির্বাচিত হয়েছিলেন তিনি। সেখানে তিনি অন্তত 11 লাখ শিক্ষার্থীর নেতৃত্ব দেন। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রবাসী বাংলাদেশিরা মাহমুদুর রহমান নয়নের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। তার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এবং তাকে আমি আমার অন্তর থেকে ভালোবাসি এবং আমি চাই তার এই দ্বিতীয় প্রজন্মের সে আমাদেরকে তার আশা আকাঙ্ক্ষা পূরণ করে আমাদের সবাইকে সন্তুষ্ট করুক এবং তার সমস্ত দিক দিয়ে সাফল্য কামনা করছি। অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিরা মনে করেন নয়ন বিজয়ী হলে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়নে ভূমিকা রাখা সহ নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। লেবাননে মারাত্মক ডিভাইস বিস্ফোরণে হতাহত ব্যক্তিদের চিকিৎসা প্রচেষ্টা জোরদার করেছে হাসপাতালগুলো। দেশব্যাপী ডিভাইস বিস্ফোরণে লেবাননে কমপক্ষে 37 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় 3000 মানুষ।
বিস্ফোরণের ৪৮ ঘণ্টার ভেতর হাসপাতালগুলোতে ২,০০০-এরও বেশি মানুষকে অস্ত্রোপচার করা হয়েছে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক CGTN-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডাক্তার নাবি শামস বলেন, মাত্র কয়েক মিনিটেই হাসপাতালে অসংখ্য হতাহতদের নিয়ে আসা হয়। পরিস্থিতি খুবই খারাপ ছিল। তিনি আরও জানান, খুব অল্প সময়ে বিপুল সংখ্যক হতাহতদের নিয়ে আসা দেখে তারা হতবাক হয়ে যান। অনেকের চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেশিরভাগ আঘাতই ছিল মাঝারি থেকে গুরুতর। আরেক ডাক্তার নজিব হামাদা জানান, এই বিস্ফোরণে ১ মিনিটে ৪,০০০ মানুষ আহত হয়েছিল। চিকিৎসকরা যথাযথভাবে নিজেদের প্রচেষ্টা চালিয়ে গেছেন। হাসপাতালগুলোতে গ্রিন জোন এবং রেড জোন প্রস্তুত রাখা হয়েছিল। বিধ্বংসী এই বিস্ফোরণে কারো কারো চোখ এবং হাড় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকজনের শরীরের ক্ষতিগ্রস্ত অঙ্গ কেটে ফেলতে হয়েছে। ডাক্তার নাবি শামস জানিয়েছেন, বেশ কয়েকজন আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তাদের অস্ত্রোপচার প্রয়োজন কিনা সে বিষয়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ইফাত জাহান, বাংলাভিশন। ইসরায়েল লেবানন চলমান উত্তেজনার মধ্যেই চিকিৎসা সাহায্য পাঠালো তুরস্ক। 25 সেপ্টেম্বর বুধবার বৈরুত বিমানবন্দরে অবতরণ করে এসব ত্রাণ সামগ্রী। দেশটিতে দায়িত্বরত তুর্কি রাষ্ট্রদূতের হাত থেকে 30 টন খাদ্য ও মেডিকেল সাপ্লাই বুঝে নেন লেবাননের তত্ত্বাবধায়ক স্বাস্থ্যমন্ত্রী। লেবাননের বহুদিনের পুরনো মিত্র তুরস্ক, সে কারণে যে কোনো বিপদে বৈরুতের পাশে আছে আঙ্কারা, এমন মন্তব্য করেন তুর্কি রাষ্ট্রদূত। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক একই রকম থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। ইসরায়েল যেভাবে আগ্রাসন চালাচ্ছে তাতে আমরাও খুব বিরক্ত এবং চিন্তিত। শুধু গাজা কিংবা ফিলিস্তিন নয়, লেবাননের পাশাপাশি গোটা অঞ্চলকেই তারা সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে নিয়ে যাচ্ছে। সুতরাং বিগত বছরগুলোতে আমরা যেভাবে পাশে থেকেছি, এবারও সে কারণেই এসেছি। আমরা সবসময় লেবাননের জনগণের পাশে থাকব, যেভাবে পারি তাদের সমর্থন করব। একটি তুর্কি সামরিক কার্গো বিমানে আমরা 30 টন মানবিক সাহায্য নিয়ে এসেছি, যার বেশিরভাগই ওষুধ, চিকিৎসা সামগ্রী ও খাদ্যপণ্য। আপনারা নিশ্চিন্ত থাকুন, লেবাননের জনগণের প্রতি তুরস্কের সমর্থন সবসময় অব্যাহত থাকবে। দেশের ঘোর বিপদের মধ্যে তুরস্কের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লেবাননের দায়িত্বশীল স্বাস্থ্যমন্ত্রী। যুদ্ধে আহতদের চিকিৎসার জন্য শীঘ্রই বিশেষায়িত একটি তুর্কি হাসপাতাল খোলার ঘোষণাও দিয়েছেন তিনি। এই ত্রাণ সাহায্যের লক্ষ্য চিকিৎসা খাতের প্রয়োজনীয় ওষুধপত্রে ঘাটতি পূরণ করা, পাশাপাশি লেবাননে ইসরায়েলি আক্রমণের বেড়ে যাওয়ার মধ্যেও মেডিকেল সেক্টর যাতে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে সেটা নিশ্চিত করা। বিশেষ করে ইসরায়েলি শত্রুর যে কোনো সম্ভাব্য পদক্ষেপের জন্য আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি এই সুযোগে এটাও ঘোষণা করতে চাই, লেবাননের জনগণ এবং যুদ্ধাহত ও অগ্নিদগ্ধদের সহায়তা করার জন্য কয়েক সপ্তাহের মধ্যে তুর্কি হাসপাতাল খোলা হবে। দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধের কারণে আহতদের চিকিৎসায় এই হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত 24 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান, লেবাননে চালানো ইসরায়েলি হামলার কঠিন পরিস্থিতিতে দেশটির পাশে আছে তুরস্ক। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।